তোমরা যারা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে বিএ জেনারেল থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের মেইন পেপার বাংলা রয়েছে বা সিসি পেপারটি বাংলা রয়েছে, তো আজকের এই ভিডিওতে তোমাদের 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো পরীক্ষার জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো প্রথম দেখো, তোমাদের যে সিলেবাস রয়েছে তার মধ্যে জীবনী সাহিত্য, ভ্রমণ কাহিনী, আত্মজীবনী থেকে রয়েছে। তো জীবনী সাহিত্য কাকে বলে? উত্তর দেখো, কোনো ক্ষণজন্মা সৃষ্টিশীল মহৎ মানুষের জীবনকে মুখ্য করে যে সাহিত্য নির্মিত হয় তাকে জীবনী সাহিত্য বলে। সমগ্র মধ্যযুগে কেবল শ্রী চৈতন্যদেবের জীবনকে অবলম্বন করে জীবনী সাহিত্য গড়ে উঠেছিল। চৈতন্যদেব যে প্রেম ধর্মের প্রতিষ্ঠা করেছেন তাতে মানুষে মানুষে উঁচু নীচ, হিন্দু মুসলমানে জাত বিভেদ ভুলে সবাই প্রেম মন্ত্রে উদ্দীপ্ত হয়েছে। ফলে তার শিষ্যরা চৈতন্যের প্রেম ধর্ম প্রচার করতে গিয়ে চৈতন্যের জীবন কাহিনী আলোচনা করতেন। তা থেকে জীবনী কাহিনীর সূত্রপাত। পরের প্রশ্ন, জীবনী সাহিত্যের 2টি বৈশিষ্ট্য লেখো। তো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু প্রশ্নগুলো খুব ভালো করে মুখস্থ করবে। দেখো, প্রথম বৈশিষ্ট্য কি? জীবনী সাহিত্য এক প্রকার তথ্যনিষ্ঠ প্রবন্ধ সাহিত্য। আর 2 নম্বর হচ্ছে, জীবন সাহিত্যগুলির মধ্যে তথ্যনিষ্ঠ বিষয় থাকলেও সাহিত্যরস যথাযথভাবে উপস্থাপিত থাকে। পরের প্রশ্ন, প্রাচীন ধ্রুপদী সাহিত্যে জীবনী সাহিত্যের জনক কে? উত্তর দেখো, প্লুতার্ক হলেন প্রাচীন ধ্রুপদী সাহিত্যে জীবনী সাহিত্যের জনক, যার সুবিখ্যাত লাইভস গ্রন্থে 46 জন বরেণ্য গ্রিক ও রোমক পুরুষের জীবনী রয়েছে। পরের প্রশ্ন, বাংলায় প্রথম কোন মহাপুরুষকে অবলম্বন করে জীবনী সাহিত্য রচিত হয়? উত্তর দেখো, চৈতন্যদেব। পরের প্রশ্ন, স্মৃতিকথা বলতে কি বোঝায়? উত্তর দেখো, স্মৃতি বলতে মনে রাখা বিষয়কে বোঝায়, যার মধ্যে দিয়ে নিকট অতীতকে স্মরণ করা যায়। কোনো কোনো ব্যক্তি তার জীবনের ফেলে আসা সময়ের কোনো ঘটনার স্মৃতিচারণ বা প্রকাশ করে অতীতকে স্মরণ করে। এই অতীত স্মরণকেই বলা হয় স্মৃতিকথা। যেমন জ্যোতি বসুর লেখা যতদূর মনে পড়ে ইংরেজ শাসন ও স্বাধীন ভারতের ইতিহাস জানতে সাহায্য করে। পরের প্রশ্ন, স্মৃতিকথার 2টি বৈশিষ্ট্য লেখো। তো তোমরা যারা মনে করছো যে এই সাজেশন কপি বা পিডিএফ কপি সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে তোমরা হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। বাংলা ছাড়াও অন্যান্য যে তোমাদের বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের সাজেশনগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। সাজেশনগুলো পাওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। তো স্মৃতিকথার প্রথম বৈশিষ্ট্য কি দেখো, স্মৃতিকথা হলো ইতিহাসের একটি অন্যতম মৌখিক উপাদান। স্থানীয় ইতিহাস লেখা এটি বিশেষ উপযোগী। স্মৃতিকথা কোনো কাল্পনিক কাহিনী নয়, এর একটি বাস্তব ভিত্তি আছে। আর 3 নম্বর হচ্ছে, স্মৃতিকথায় লেখকের সারা জীবনের অভিজ্ঞতার আলোচনা থাকে না, থাকে জীবনকালে ঘটে যাওয়া সুনির্দিষ্ট কিছু ঘটনার বিবরণ। যেমন হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়ের উদ্বাস্তু, এখানে কেবল পশ্চিমবঙ্গের উদ্বাস্তুদের জীবন সম্পর্কে তার অভিজ্ঞতা উঠে এসেছে। পরের প্রশ্ন দেখো, জীবন স্মৃতি গ্রন্থের রচয়িতাকে, এটি কি জাতীয় গ্রন্থ? উত্তর, জীবন স্মৃতি গ্রন্থের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটি হলো আত্মজীবনীমূলক গ্রন্থ। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যে লেখা 2টি আত্মজীবনী গ্রন্থের নাম লেখো। উত্তর, নবীনচন্দ্র সেনের আমার জীবন এবং শিবনাথ শাস্ত্রীর আত্মচরিত। পরের প্রশ্ন, আত্মজীবনী কাকে বলে? উত্তর দেখো, যখন কেউ অকপটে নিজের জীবন কথা নিজেই লেখেন তখন তাকে আত্মজীবনী বলা হয়। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা আত্মজীবনীটি হলো প্রভাবতী সম্ভাষণ। পরের প্রশ্ন, আত্মজীবনীর 2টি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর হচ্ছে বাস্তব ভিত্তি। তো আত্মজীবনী অবশ্যই বাস্তব ঘটনার উপর ভিত্তি করে হতে হবে, এমনকি যখন সেগুলি কাল্পনিক হয়, যে কাজগুলিতে আত্মজীবনীমূলক উপাদান রয়েছে কিন্তু যেগুলি খুব বেশি কাল্পনিক হয় সেগুলি কখনো কখনো আধা আত্মজীবনী বলা হয়। পরের পয়েন্ট হচ্ছে দেখো, সাহিত্যিক উপাদান। নন ফিকশন হওয়া সত্ত্বেও আত্মজীবনীতে সাধারণত একটি কথা সাহিত্যের কাজে যা পাওয়া যায় তার অনুরূপ সাহিত্যিক উপাদান থাকে। লেখকদের তাদের চরিত্রগুলির বিকাশ করতে হবে এবং একটি আকর্ষণীয় প্লট তৈরি করতে হবে। একটি আত্মজীবনী পাঠ্যপুস্তকের মতো পড়া উচিত নয়। পরের প্রশ্ন, জীবনী এবং আত্মজীবনীর মধ্যে পার্থক্য কী? দেখো, একটি জীবনী এবং একটি আত্মজীবনীর মধ্যে পার্থক্য হলো, লেখক একটি আত্মজীবনী একজন ব্যক্তির দ্বারা তার নিজের জীবন সম্পর্কে লেখা হয়, আর যখন একটি জীবনী একজন ব্যক্তি অন্য কারো সম্পর্কে লেখেন তখন তাকে জীবনী বলা হয়।
অর্থাৎ আত্মজীবনী নিজে লিখে থাকেন লেখক, আর এমনি জীবনী যেটা সেটা হচ্ছে অন্য কেউ লিখে থাকেন। মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ গ্রন্থটি কার লেখা? এটি কী জাতীয় গ্রন্থ? উত্তর দেখো মহাত্মা গান্ধীর লেখা, এটি আত্মজীবনীমূলক গ্রন্থ। পরের প্রশ্ন, পাশ্চাত্যের দুজন আত্মজীবনীর রচয়িতার নাম লেখো। উত্তর দেখো বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের অটোবায়োগ্রাফি এবং জন স্টুয়ার্ট মিলের অটোবায়োগ্রাফি। আত্মজীবনীর প্রাচীনতম উদাহরণ কি? উত্তর দেখো আত্মজীবনীর প্রাচীনতম উদাহরণ হলো সেন্ট অগাস্টাইনের কনফেশনস। আর আধুনিক আত্মজীবনীর সূচনা করেন কে? উত্তর আধুনিক আত্মজীবনী শুরু করেন ফরাসি দার্শনিক রুশোর কনফেশনস দিয়ে। সন্ত জীবনী কাকে বলে? মধ্যযুগে চৈতন্যদেব ও তার পার্শ্বদের নিয়ে যেসব জীবনী কাব্য রচিত হয়েছিল সেগুলি কাব্য হিসেবে ঐশ্বর্যমণ্ডিত হলেও পদ মাধ্যমে আখ্যানধর্মী কাব্য মূলত ভক্তিরসাত্মক মহৎ সন্ত জীবনের অলৌকিক মাহাত্ম্য কীর্তন, এগুলি যতটা প্রশস্তিমূলক ততটা ইতিহাসসম্মত নয়। এই কাব্যগুলি সন্ত কাব্য নামে পরিচিত, আর যেমন চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল প্রভৃতি।